বাংলাদেশি কর্মীরা আবেদন প্রক্রিয়া শুরু করল মালয়েশিয়া। 25 রিক্রুটিং ও এজেন্সি ও 46 মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ। নিয়োগের স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা। এলডিসি উত্তরণে বাড়াতে হবে বহুমুখী অর্থনৈতিক সক্ষমতা। দেশীয় কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য হতে পারে রফতানি ও কর্মসংস্থানের বড় শক্তি। এসএমইকে গুরুত্ব দেওয়ার পরামর্শ। বড় পতন ঢাকার পুঁজিবাজারে। গেল সপ্তাহে প্রায় 100 পয়েন্ট কমেছে প্রধান সূচক। মের পর দৈনিক লেনদেন নেমেছে 600 কোটির ঘরে। দাম বৃদ্ধির তালিকায় দাপটে ফিরেছে এ ক্যাটাগরি। ইঞ্জিনের তীব্র সংকটে পূর্বাঞ্চলের রেল চলছে জোড়াতালিতে। সমাধানে 30টি ইঞ্জিন কেনার পরিকল্পনা। ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। এবং অবসান হলো আইফোন নির্মাতা অ্যাপল ও আয়ারল্যান্ড সরকারের দীর্ঘ কর বিতর্কের। 1710 কোটি ডলার কর দিল প্রতিষ্ঠানটি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা গতিশীলতা আনতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে পোর্টালে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্ট ও 46টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের দেয়া নোটিশে জানায়, এখন থেকে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। নতুন এই ব্যবস্থায় কোনো ম্যানুয়াল আবেদন জমা নেওয়ার সুযোগ থাকছে না। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে সাক্ষাৎকারের সময় নির্ধারিত হওয়ায় প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ বিভাগ। এই পোর্টালে উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 46টি প্রাথমিক অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও যুক্ত করা হয়েছে। পুনরায় আনুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের এমন স্বচ্ছ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশীয় শ্রম আইনের বিশেষ ধারার অধীনে প্রাথমিক যাচাই থেকে শুরু করে শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র দেওয়ার প্রক্রিয়া মাত্র 10 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। তবে ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও নিয়োগের যোগ্যতা বা নিয়মকানুন কিন্তু শিথিল করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্ব হস্তান্তরের পর ইতিমধ্যে 4646টি আবেদনের প্রক্রিয়াকরণ চলছে। এদিকে মালয়েশিয়ার রেস্তোরাঁ খাতে 15,000 কর্মী কোটা পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে 1033 নিয়োগকর্তার বিপরীতে 5,000 কর্মীর অনুমোদন প্রক্রিয়া চলছে এবং বাকি 10,000 কোটার জন্য নতুন করে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বৈদেশিক কর্মী ট্রানজিট সেন্টার। অনলাইন নির্ভর এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের মতো পুরনো বিতর্ক বন্ধ হবে, তেমনি শ্রমবাজারে ফিরবে শতভাগ স্বচ্ছতা, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ফিনিশিং পণ্য নয়, কাঁচামাল ও ইন্টারমিডিয়েট পণ্যের দেশীয় শিল্প হতে পারে রফতানি, কর্মসংস্থান ও অভ্যন্তরীণ বাজারে সবচেয়ে বড় শক্তি। এছাড়া রফতানিমুখী এসএমই তৈরি, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করবে উৎপাদন ও কর্মসংস্থান। এলডিসি উত্তরণের সময় ঘনিয়ে আসায় বহুমুখী অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিনিয়োগ সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা রিপোর্ট। বাংলাদেশ বিপুল জনসংখ্যা, বৃহৎ অভ্যন্তরীণ বাজার আর তরুণ মানব সম্পদ। 17 থেকে 18 কোটি মানুষের এই দেশটিতে 2024-25-এর মূল্যস্ফীতির চড়া বাজারের অর্থ বছরেও ভোগ ব্যয় ছিল 23 লাখ কোটি টাকা। বিদেশের বহুজাতিক কোম্পানিগুলোর কাছে এই লার্জ অ্যান্ড গ্রোয়িং কাস্টমার মার্কেট হিসেবে পরিচিত ভবিষ্যৎ ও আকর্ষণীয় ভোক্তা বাজার নিজেই নিজের জন্য হতে পারে বৈশ্বিক অস্থিরতায় টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। তবে রপ্তানি বিমুখ বৈশ্বিক বাজার আর কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা অস্থির করে অভ্যন্তরীণ বাজারকে। উচ্চমূল্যের আমদানি বাড়ায় মূল্যস্ফীতি, ফলে কাঁচামাল ও ইন্টারমিডিয়েট পণ্যের দেশীয় শিল্প গড়ে তোলাই বাংলাদেশ শিল্পায়নের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতদিন পর্যন্ত আমাদের কম্পিটিটরদের মতো এইখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করতে পারবো,
ততদিন পর্যন্ত এগুলো আমাদের মাথা ব্যথার কারণ হয়েই থাকবে। আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে, আমাদের র মেটেরিয়ালস যেটা আছে, সেই জায়গাটাতে কাজ করা, নতুন প্রযুক্তি যেগুলো আসছে যাতে করে খরচ কমিয়ে নিয়ে আসা যায় সেই জায়গাগুলোতে কাজ করা। বাংলাদেশ ব্যাংকের 2025 সালের এপ্রিল থেকে জুন সময়ে কোয়ার্টারলি রিভিউ অফ রেডিমেড গার্মেন্টসের প্রতিবেদনে দেখা যায় তৈরি পোশাক খাতে কাঁচামাল আমদানি হয়েছে 3.94 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ রপ্তানি আয়ের তুলনায় আমদানি করা উৎপাদন উপকরণ 43.22%। অন্যদিকে নিটওয়্যারের কাঁচামাল 90%ই দেশি। উচ্চমূল্য সংযোজিত পণ্যে 35 বিলিয়ন বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার উৎসই দেশি। তবে ফুটওয়্যারে আমদানি নির্ভরতার সে জৌলুস কিছুটা মলিন করে। এদিকে পাট, বাঁশ, বেত, কাঠ শিল্পও রয়েছে এগিয়ে। এসএমইমুখী রপ্তানির মাধ্যমে পণ্যের বৈচিত্র্যতা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি প্রশমিত করবে এলডিসি উত্তরণের প্রভাবকেও মত অর্থনীতিবিদদের। চামড়া 1.4 বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি, দ্রুত সেটা 5 থেকে 10 বিলিয়ন ডলার করতে পারি। অ্যান্ড পাট জাত যে পণ্যগুলো আছে, বিশেষ করে যে জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, সেটা একটা বিশাল মার্কেট আছে, তো সেটা আমরা এক্সপ্লোর করিনি এখনো। তো এটি ছাড়াও আমাদের যে খাদ্যপণ্য যেগুলো আমরা উৎপাদন করি, তো সেগুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা বিপুল পরিমাণে রপ্তানি করতে পারি, হালাল পণ্য রপ্তানি করতে পারি। এছাড়াও অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি বাজার বিস্তারের সাথে সাথে বিদেশি শ্রমবাজারে বৈচিত্র্যতা ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক ভিত্তি, মত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন এসএমই ফাউন্ডেশনের সাবেক এমডি ও ইন্টারভিউদের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমরা একটা দুটি প্রতিবেদন দেখেছি। একটা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে, আবার দেশের যে দেশীয় শিল্প রপ্তানি কর্মসূচি সব মিলে। তো আমরা শুরুতে একটু জানতে চাই, যেহেতু আপনি বিটাকে ছিলেন, এসএমই ফাউন্ডেশনে ছিলেন এবং ইন্টারভিউতে আছেন, সব মিলে প্রযুক্তি এবং প্রশিক্ষণ এবং এসএমই ফাউন্ডেশন সব কিছু মিলে সহায়তার মধ্যে দিয়েই ছিলেন। দীর্ঘ প্রক্রিয়ায় বর্তমানে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা, শ্রম বান্ধব কতটুকু করা যায় কিংবা কতটুকু আছে, বিগত আপনারা কীভাবে কাজ করেছেন, কি মনে করছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি বলবো, বর্তমান প্রেক্ষাপটে ওয়ার্ল্ডের আপনি দেখবেন যে আপনি যদি একটু কম্পেয়ার করেন জাপানের সাথে, জার্মানির সাথে, সবাই কিন্তু আটকে গেছে, কারণ তাদের ম্যান পাওয়ার নাই, তাদের কাজ করার প্রযুক্তি আছে কিন্তু মানুষ নাই। প্রযুক্তি কিন্তু উন্নয়ন করা যায়, মানুষ কিন্তু উন্নয়ন হঠাৎ করে করা যায় না, কিংবা মানুষ তৈরি করা যায় না। তো এই বর্তমান বিশ্বায়নের প্রেক্ষাপটে আমরা কিন্তু সবচেয়ে পটেনশিয়ালিটির মধ্যে আছি, যে আমাদের মানে যেটা মানে আমি বলবো যে মানে আমাদের ম্যান পাওয়ার যেটা আছে, সেইটাকে আমরা যদি সাশ্রয় করে, সেটাকে যদি আমরা প্রযুক্তিগতভাবে উন্নয়ন করে আমরা প্রযুক্তির উন্নয়ন করতে পারি, যেটা সম্ভব, যেটা মানে জাপানের জন্য সম্ভব না, আমাদের জন্য সম্ভব। এইটা করতে পারলে কিন্তু আমরা এখন বিশ্বের মানে একটি সুন্দর দেশ হিসেবে আমরা নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের সব ধরনের হ্যান্ডস আছে, অর্থাৎ আমি বলছি যে বিভিন্ন শ্রেণীর স্কিল, সেটা কম দক্ষ, অদক্ষ, যেটাই বলি, সব ধরনের শ্রেণীর, কিন্তু এইটা আমরা কাজে লাগাতে পারছি না কেন? এটা একটু আমরা যে আজকে আমাদের যে হেডলাইনটা আছে, এই যে প্রযুক্তিগত যে কাজ করার জন্য যে কাঁচামালটা আসে, দেখেন এই কাঁচামালটা আমরা যে এখন বিশ্বায়নের সবচেয়ে যুদ্ধের সময় আমাদের সব কাঁচামাল আটকে গেছে, যার ফলে আমরা কিন্তু স্টাক হয়ে গেছি, আমাদের ম্যান পাওয়ার এখন বার্ডেন হয়ে গেছে, এবং এই ম্যান পাওয়ার কিন্তু আমরা এখন মিডল ইস্টেও পাঠাতে পারছি না। তো এই কাঁচামালের বিষয়টা যদি আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিই, কাঁচামাল আসলে কোত্থেকে আসে? কাঁচামাল আসে প্ল্যান্ট থেকে, আসে পশু পাখির থেকে আসে, কাঁচামাল আসে আপনার দেশের প্রযুক্তিগত আপনার খনিজ সম্পদ থেকে আসে। তো খনিজ সম্পদে কিন্তু আমাদের আহরণ করার বিষয়টা আসলে আমরা খুবই দুর্বল। সেখানে কিন্তু বিরাট সম্ভাবনা আছে। আপনি জানেন আমাদের দেশের নিচে গ্যাস থাকার কথা, আমাদের এখানে পেট্রোল থাকার কথা, আমাদের সমুদ্রে অনেক কিছু থাকার কথা। সেখানে আমরা একটা দুর্বলতার মধ্যে আছি। এই কাঁচামাল এখান থেকে আমরা আনতে পারতাম, অনুসন্ধান করার সেই আমাদের প্রক্রিয়াটা খুবই স্লো। অপরদিকে আমরা যেটা দেখেন, এই যে পশু সম্পদ, আমরা কিন্তু পশু সম্পদে কিন্তু অনেকটা এগিয়েছি। একসময় কিন্তু আমাদের ভারত থেকে আমাদের গরু আসতো, এখন কিন্তু আমরা নিজেরা করি। এই পশু সম্পদের সাথে কিন্তু শুধু মাংস না, দুধ আছে, স্কিন আছে, চামড়া আছে, অনেক কিছু আছে। তো এইগুলো যদি আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিই, যেহেতু আমার খোদা প্রদত্ত আমার ম্যান পাওয়ার আছে, এইটাকে কিন্তু আমরা সংমিশ্রণ করে আমরা কিন্তু বিশ্বের এই বর্তমান ক্রাইসিসের মধ্যে আমরা কিন্তু সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতিতে থাকতে পারবো।
সেক্ষেত্রে ফার্স্ট অফ বলে যে মালয়েশিয়ায় যে শ্রমিক পাঠানোর যে সেখানেও তো আমাদের সবচেয়ে বলা চলে যে অদক্ষ শ্রমিক আমরা বেশি পাঠাই মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার কনস্ট্রাকশন বিভিন্ন বেজ যে কাজগুলো সেগুলোতে বেশি এই ধরনের শ্রমিকগুলো নেয়। কিন্তু মানসম্মত কি শ্রমিক কিংবা দক্ষ, সেমি দক্ষ এই ধরনের আমরা কি শ্রমিক পাঠাতে পারি না? দেখেন, এটা আসলে খুব দুঃখজনক। আমরা কিন্তু সরকারিভাবেও অনেক চেষ্টা করছি দক্ষতা উন্নয়নের জন্য, কিন্তু এটা আমরা স্বীকার করতে হবে যে আমাদের ট্রেনিংয়ে যে মডিউলগুলো আছে, আমাদের ট্রেনিংয়ের যে আপনি দেখবেন একটা জাপানি কোম্পানি আর একটা বাংলাদেশি কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করেন, যে ওরা একটা করে একটা কাইজেন আছে ওদের, প্রতিদিন ওরা কিন্তু ম্যানেজমেন্টে কিছু কিছু উন্নতি করে। ওদের ট্রেনিংগুলো ওইভাবে হয় যে একজন মানুষকে আমরা যে মডিউলে ট্রেনিং দেওয়ার কথা সেটা মডিউল আছে, কিন্তু দেখা যায় যে সেটা বাস্তবায়ন আমরা করতে পারছি না। তো এটা খুবই দুঃখজনক। আমাদের সরকার অনেক চেষ্টা করছে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সবাই আমাদেরকে সহায়তা করছে। আমাদের একটা সমস্যা যা আমরা ওই মডিউল ধরে, জাপানিরা যেভাবে একটা মডিউলকে বাস্তবায়ন করে, আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে বিশেষ করে সরকারি ইনস্টিটিউটগুলো, সেখানে জবাবদিহিতার বিষয়টা খুব দুর্বল। যে একটা ট্রেনিংয়ের মধ্যে কি থাকার কথা, একটা ট্রেনিং শেষ করলে মানুষ কি শেখার কথা, এই জিনিসগুলো আসলে আমরা খুবই দুর্বল। আমরা দেখা যায় যে ট্রেনিং করার জন্য ট্রেনিং করি, অনেকে ট্রেনিং করছে আসলে কাজ করে না, কিছু টাকা পায়। এই যে জিনিসগুলো টাকার আমরা আমাদের দেখবেন যে সরকারও অনেক প্রণোদনা দিচ্ছে, কিন্তু প্রণোদনাগুলো চলে যাচ্ছে আসলে পানিতে। কারণ মাইন্ডসেটটা গড়ে এসেছে আমি প্রশিক্ষণ করলে কিছু আর্ন করতে পারবো, টাকা পাবো এরকম, বাট নিজের দক্ষতা উন্নয়ন এরকম কি বলছেন বিষয়গুলো? আসলে না, এই আমাদের যে আমি আর্ন করব সেটাও কিন্তু আমরা মানুষকে বুঝাতে পারি না যে তুমি এটা দক্ষ হলে, তুমি জিনিসটা শিখতে পারলে, তুমি জিনিসটা করতে পারলে তুমি আয় করতে পারবা। এই যে মানসিক যে মানসিক যে মোটিভেশনটা, আমাদের এই জিনিসটা খুব দুর্বল। আপনি দেখবেন যে আমাদের অনেক রকম ট্রেনিং আছে, একই মানুষ 5 রকম ট্রেনিং করছে, ওর মাইন্ডসেট ঠিক নাই। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো যেহেতু জবাবদিহিতা কম, ওই স্কুটিনিটা আমরা করতে পারছি না। তো এইটা আমি বলবো যে একটা ট্রেনিং ইনস্টিটিউটে আপনার দেখবেন যে তাদের দক্ষতা, কারিগরি দক্ষতার সাথে সাথে মানসিক যে ম্যাচুরিটি, এই জিনিসটা করা দরকার। এবং এইখানে আমাদের 2-1টা প্রতিষ্ঠান আছে, মর্স আছে একটা, তারপরে আমাদের আরও কয়েকটা অনুষ্ঠান, বিটাকেও একটা ট্রেনিং আছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং আছে, যেগুলো ট্রেনিং করার সাথে সাথে পরের দিন চাকরি। এই যে মানসিক এই যে জিনিসটা যে আমি চাকরি করব, আমি ট্রেনিং করে আমি নিজেকে উন্নয়ন করব, এই প্যাকেজটা দরকার। আমরা ট্রেনিং করছি, ট্রেনিং পরে দেখা যাবে চাকরির কানেক্টিভিটিটা নাই। আমি ট্রেনিং করছি একটা, ডিমান্ড হচ্ছে আর একটা। এই জিনিসগুলো সিঙ্ক্রোনাইজ করতে হবে। জনাব ইসলাম, আমি একটু বলতে চাই, যেমন আপনি ফুললি বেটাকে ছিলেন, টেকনিক্যাল ট্রেড ভিত্তিক সেখানে প্রশিক্ষণ একটা কারিকুলাম ছিল, সেখানে আসলে যেহেতু আপনি বলেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার একটা বা লো ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে কি বিটাকের কতটুকু কি না, বিটাকে আমি বলবো, আপনি বিটাকে আমাদের বেশ কয়েকটা ট্রেনিং আছে, বিশেষ করে আমাদের একটা প্রকল্প আছে সেফা। এই ট্রেনিং আপনি যদি কখনো সুযোগ হয় যেতে পারেন, প্রতি শনিবারে একটা মোটিভেশনাল সেশন হয়, ওখানে কিন্তু আপনাদের মতো সবাই যায়। ওই ট্রেনিংটার মডিউলটা এমনভাবে করা হয়েছে, যেদিন ট্রেনিং শেষ এক হাতে ট্রেনিংয়ের সনদপত্র আর এক হাতে তার চাকরি, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমরা কানেক্টিভিটিটা এইভাবে করেছি। এবং আমরা এই যে প্রতিদিন ট্রেনিংয়ের কারিগরি ট্রেনিংয়ের পাশাপাশি সপ্তাহে তাদেরকে শনিবারে একদিন টোটালি একটা মোটিভেশনাল সেশন তার মাথায় ঢুকানো হয় যে তুমি তোমার জীবনে একটা স্বপ্ন আছে, তুমি ট্রেনিং করে কিভাবে চাকরি করবা, তুমি ট্রেনিং করে 2 বছর পরে তুমি একটা গ্র্যাজুয়াল তোমার একটা স্কিল হবে, তারপরে তোমার একটা প্রমোশন হবে। এই জিনিসগুলো আমরা মাথায় ঢুকানোর চেষ্টা। আমি ওখানে গেস্ট লেকচারার হিসেবে যাই, তো সেখানে আপনারা গেলে দেখবেন এরকম কয়েকটা ট্রেনিং আছে। এবং সারা বাংলাদেশে হাজার হাজার ট্রেনিং আছে, সেই ট্রেনিংগুলোকে যদি এরকম করা যায়। আচ্ছা, আর একটা ট্রেনিং আছে আমাদের বিটাকে, যে ওখানে আপনার টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট একটা আছে, ওটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়নের জন্য। তুমি ট্রেনিংটা করবা, ট্রেনিং করার পরে তুমি একটা জিনিস শিখে এবং সেই ট্রেনিংটা হবে বাস্তবধর্মী। যে আমি একটা স্পেয়ার পার্টস কিংবা, ওখানে তো বিটাক হচ্ছে কারিগরি কাজ করে, ওখানে স্পেয়ার পার্টস, গাড়ির পার্টস, একটা ইঞ্জিনের পার্টস, এই জিনিসগুলো ওখানে আমরা শিখাই, মূলত ডিজাইন করা মেটালিক জিনিসগুলো। তো ওখানে ট্রেনিংটা ওইটার উপরেই করে, ওটা করে তারপরে ওদেরকে আমরা কানেক্ট করে দেওয়ার চেষ্টা করে যে ঠিক আছে এই প্রতিষ্ঠানে এই পার্টসটার ডিমান্ড আছে, তুমি এই পার্টসটা সাপ্লাই দাও।
তুমি নিজে ডিজাইন করো। ওখানে ইনকিউবেশন সেন্টার আছে, ট্রেনিং করার সাথে সাথে ওরা কিন্তু ইনকিউবেশন সেন্টারে অফিস নিতে পারে। তো এই ব্যবস্থাপনা অন্যান্য প্রতিষ্ঠান আমরা দেখছি না কেন? যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট যেগুলো আছে জেলা ওয়াইজ আছে, এখানে বিসিক আছে, আসলে মানে এই মেকানিজম কি আমরা করতে পারছি না? এইটা খুব দুঃখজনক আসলে। এটা আপনার বিটাকে মডেল হিসাবে আছে, অনেকে আসে দেখতে আসে, অনেকে এটার মডেলটা নেয়, বিশেষ করে অনেক যারা প্রাইভেট প্রতিষ্ঠান আছে এই জিনিসগুলো নেয়। কিন্তু এটা ব্যাপকভাবে বিটাকের এই ট্রেনিংগুলোর প্রচারণা ব্যাপক দরকার এবং সরকারকে এইখানে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। এবং বিটাকের আরেকটা ব্যাপার আছে, এই যে আমাদের যে ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ছেলে মেয়ে বের হচ্ছে, তাদেরকে কিন্তু ওইখানে একটা এমওইউ আছে, ওই কানেক্টিভিটি আছে যে তারা ওখানে ট্রেনিং 4th ইয়ারে যে প্রজেক্টটা করবে, সেই প্রজেক্টটা করবে বিটাকের সাথে তারা সিঙ্ক্রোনাইজ করে করবে যে মার্কেট ডিমান্ড কি আছে। যে আমি একটা প্রজেক্ট, আপনি জানেন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 4th ইয়ারে একটা প্রজেক্ট থাকে, একটা পার্টস, একটা ডিজাইন, কিছু একটা থাকে। তো ওইটা আমরা চেষ্টা করি যে ঠিক আছে আমাদের দেশে এই কৃষি গবেষণার, কৃষি মেশিনারির ডিমান্ড আছে, তুমি কৃষি মেশিনারির এই পার্টসটা ডিজাইন করো 4th ইয়ারে, এবং বিটাক তোমাকে কারিগরি সহায়তা দিবে। বিটাকে সমস্ত আধুনিক যন্ত্রপাতি আছে এবং ওইখানে তারা ট্রেনিংটা শেষ করে ওখানে ইউনিভার্সিটির সাথে ট্রেনিংয়ের বিটাকের এই সংমিশ্রণ করে তারপরে তারা পাশ করে ওখানে ইনকিউবেশন সেন্টারে নিজেই উদ্যোক্তা হতে পারে। এবং সেখানে কমন ফ্যাসিলিটি আছে, সমস্ত মেশিনারি, আধুনিক মেশিনারি ওখানে আছে, সেটাকে ব্যবহার করে সে কিন্তু একটা পার্টস বাজারে বিক্রি করতে পারে। আমরা কিন্তু এটা মডেল করেছি বিটাকে। এই মডেলগুলো আসলে যদি রেপ্লিকা, মানে এটাকে যদি বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে মানে মডেল হিসাবে নেয়, তাহলে কিন্তু একটা বিপ্লব হবে আসলে। স্যার, আমরা আলোচনা শেষ পর্যায়ে আমরা চাই যে আমাদের শিল্প এগিয়ে যাক এবং মানব সম্পদ আরও দক্ষতা উন্নয়নে থ্যাংক ইউ, ঘাটতি পূরণ করুক। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা করছিলাম দেশের শিল্প, মানব সম্পদ সবকিছু মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সাবেক এমডি ও ইন্টারভিউদের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। এবার বন্দর বাণিজ্যের খবর। দেশের সরকার গঠনের 6 মাস অতিবাহিত হলেও রফতানি বাণিজ্যের ওপর দেয়া ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। এতে রফতানি খাতে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি আছে তার কাছে। প্রতি বছর ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 16 মার্কিন বিলিয়ন ডলারের আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে 14 মার্কিন বিলিয়ন ডলারের পণ্য ভারত থেকে আমদানি করা হয়, আর মাত্র 2 মার্কিন বিলিয়ন ডলারের বাংলাদেশি পণ্য রপ্তানি হয় ভারতে। এই রপ্তানির পরিমাণ সীমিত থাকলেও কিন্তু রপ্তানিতে রয়েছে নানা বাধা এবং বৈষম্য। ফলে আমরা দেখতে পেয়েছি 2024-25 অর্থ বছরের চেয়ে 25-26 অর্থ বছর এসে প্রায় 2,13,000 মেট্রিক টন কিন্তু রপ্তানি বাণিজ্য কমেছে। প্রাথমিক রপ্তানি বাণিজ্য কমার যে কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে 2024-এর 5 আগস্ট তৎকালীন সরকার পরিবর্তনের পর কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবনতি হলে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নানান কারণ দেখে বাংলাদেশ থেকে স্থলপথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস এবং সহ গুরুত্বপূর্ণ 8 থেকে 10টি পণ্য কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দেয়। এবং সমুদ্রপথে এই রপ্তানির সুযোগ চালু রাখলেও কিন্তু নানান অসুবিধা এবং অতিরিক্ত খরচের কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে পারেননি। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে তাদের বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো হয়, কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে ভারতে। তবে ভারতের এই নিষেধাজ্ঞা প্রায় 2 বছর ধরে বল থাকায় কিন্তু তাদের চাহিদা মতো পণ্য কিন্তু ভারতে রপ্তানি করতে পারছেন না। ফলে বাংলাদেশের যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমন কিন্তু ভারতীয় যে ব্যবসায়ীরা আছেন সেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সাধারণ ব্যবসায়ীরা প্রত্যাশা করছিলেন যে নতুন সরকার ক্ষমতায় আসলে এই রপ্তানি বাণিজ্যে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং বাণিজ্য স্বাভাবিক হবে। তবে আমরা দেখতে পেয়েছি যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এসেছে। এছাড়া পশ্চিমবঙ্গেও কিন্তু নতুন সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তবে এই রপ্তানি বাণিজ্যের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এখনও পর্যন্ত তেমন কোনো ভূমিকা না নেয়, কিন্তু রপ্তানি বাণিজ্যে যে বাধা সেটা রয়ে গেছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে নানা প্রতিবন্ধকতায় যে রপ্তানি বাণিজ্যে মারাত্মক ধস নেমেছে তার সর্বশেষ। রপ্তানি বাণিজ্যের খবর জানতে সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এই সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। বড় পতন ঢাকার পুঁজিবাজারে। গেল সপ্তাহে প্রায় 100 পয়েন্ট কমেছে প্রধান সূচক।
মের পর দৈনিক লেনদেন নেমেছে 600 কোটির ঘরে। দাম বৃদ্ধি তালিকায় দাপটে ফিরেছে এই ক্যাটাগরি। আবারও বড় পতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। গেল 19 মের পর দৈনিক লেনদেন নেমেছে 600 কোটির ঘরে। গেল সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন নেমেছে 671 কোটি 99 লাখ টাকায়। যদিও সপ্তাহ শুরু হয়েছিল বড় উত্থানে, পরের কার্যদিবসে পতন পড়লেও ঘুরে দাঁড়ায় পরদিনই। অবশ্য পরের 2 কার্যদিবসে দেখতে হয়েছে টানা পতন। দৈনিক লেনদেনে এমন পতনের সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে 97.83 পয়েন্ট। বাজার মূলধন 7,07,615 কোটি 53 লাখ টাকা থেকে নেমেছে 7,03,812 কোটি 30 লাখ টাকায়। খাতভিত্তিক দৈনিক গড় লেনদেনেও দেখা গেছে বড় পতন। 21 খাতের মধ্যে 17টিতে কমেছে লেনদেন। দৈনিক 100 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা ও বস্ত্র খাতে। দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় দাপটে ফিরেছে এই ক্যাটাগরি। 6টি সর্বোচ্চ ভালো মানের বি ক্যাটাগরির একটি ও সবচেয়ে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 3টি। দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের মধ্যে এই ক্যাটাগরির 2টি, বি ক্যাটাগরির 7টি ও জেড ক্যাটাগরির কোম্পানি রয়েছে একটি। অন্তরা সেন, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। দেখছেন এই সময় বাণিজ্য। তীব্র লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে পূর্বাঞ্চলের রেল চলাচল। প্রতিদিন যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি শান্টিংয়ের জন্য 90টির বেশি ইঞ্জিনের প্রয়োজন হলেও যোগান দেওয়া হচ্ছে 70 থেকে 75টি। পূর্বাঞ্চলের রেল যোগাযোগকে গতিশীল রাখতে প্রতিদিন অন্তত 121টি লোকোমোটিভ বা ইঞ্জিনের প্রয়োজন। বিশেষ করে যাত্রীবাহী ট্রেনের জন্য 80টি, কন্টেনার সহ গুডস পরিবহনের জন্য 10টি এবং শান্টিংয়ের কাজে 20 থেকে 22টি ইঞ্জিনের চাহিদা পাঠানো হয়। অবশ্য 85 থেকে 90টি ইঞ্জিন হলো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু বিশাল এই চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যায় মাত্র 70 থেকে 75টি ইঞ্জিন। ইঞ্জিন এবং কোচের স্বল্পতার জন্য আমরা কাঙ্ক্ষিত সার্ভিস বা সেবা দিতে সক্ষম হচ্ছি না। প্রয়োজনের তুলনায় ইঞ্জিন বরাদ্দ কম হয় রেল চলাচল স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ে ইঞ্জিন না পাওয়ায় ট্রেনগুলো যেমন দেরিতে ছাড়ছে, তেমনি বন্ধ রাখতে হচ্ছে স্বল্প দূরত্বের কম গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর চলাচল। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ইঞ্জিন সংকট একটা প্রকট আকার ধারণ করেছে, যার কারণে আমাদের যে শিডিউল ট্রেনগুলো আছে সেগুলো চালাতে মাঝে মাঝে আমাদের একটু লেট হচ্ছে। ইঞ্জিন সংকটের এই দুঃসময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জন্য আশার আলো হয়ে এসেছে কক্সবাজার 2000 রেললাইন স্থাপনের কাজ। এশিয়া উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটি ডুয়েল গ্যাস লাইন স্থাপন হলো। এর আওতায় কেনা হবে 30টি মিটার গ্যাস ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। মিটার গেজের একটা ক্রাইসিস চলতেছে হলো লোকোমোটিভ বা রুলিং স্টকে। এগুলো পাইপ লাইনে আছে কিছু, এবং 2016 থেকে 2000 যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আওতায় প্রায় 30টা লোকোমোটিভ আমরা করব। প্রকল্পের আওতায় কেনা এসব ইঞ্জিন রেলওয়ের বহরে যুক্ত হলে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো যেমন পুনরায় চালু করা যাবে, তেমনি বিভিন্ন রুটে নতুন ট্রেন চলাচলের আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। ইঞ্জিনগুলো আসলে আমরা আমাদের বর্তমান যেই সংকট আছে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 58টি আন্তনগর, 60টি মেল, কমিউটার, গুডস এবং 38টি লোকাল ট্রেন সহ 150-র বেশি ট্রেন চলাচল করছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রেলওয়ে, কিন্তু ইঞ্জিন সংকট সহ বিরাজমান সমস্যাগুলোর সমাধান করা গেলে যেমন রেলওয়েতে গতি ফিরবে, ঠিক তেমনি যাত্রী চাপ কমবে সড়ক এবং আকাশপথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এক দফায় এক লাফে ভরিতে সর্বোচ্চ 5,482 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার সকালে সংগঠনটি জানায়, দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,46,110 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,35,030 টাকা, 18 ক্যারেট 2,01,846 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,64,812 টাকা। এর আগে সবশেষ গেল 20 আগস্ট ভরিতে সর্বোচ্চ 3,849 টাকা বাড়ায় বাজুস। দেখছেন এ সময় বাণিজ্য। দেশের পূর্বাঞ্চলের মেঘনা তীরবর্তী অন্যতম
প্রধান ধান চালের হাট আশুগঞ্জে কমেছে ধানের বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ ধান চালের হাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান চালের হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাটে। এই হাটটি মূলত পূর্বাঞ্চলের অন্যতম হাট বলা হয়। মেঘনার তীরবর্তী এই হাটে মূলত নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর এবং সিলেটের যে জেলাগুলো আছে, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, সেই জেলা থেকে কিন্তু মূলত নৌকা করে ধান নিয়ে আসা হয় এই বাজারে। এখান থেকে ব্যাপারীরা কিন্তু সরাসরি কৃষক পর্যায়ে থেকে ধান কিনে নিয়ে আসেন, বিশেষ করে বিআর 28, 29 এবং মোটা ধানগুলি এখানে হাজার হাজার মন নিয়ে ধান তারা নৌকায় করে নিয়ে আসেন। কিন্তু ব্যাপারীরা যে অভিযোগটি করছেন, বাজারে এসে তারা যে ক্রয় মূল্যে যে ধান কিনছেন, অর্থাৎ 1200 থেকে 1250 টাকা দরে বিআর 28, 29 ধান তারা ক্রয় করছেন, বাজারে এসে কিন্তু তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। একইভাবে মোটা ধান যেটি 850 থেকে 950 টাকা দরে কিন্তু তারা গ্রামগঞ্জ থেকে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে আসছেন, সেটি কিন্তু তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না। এমনিভাবে ধানের দাম না পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যান, তারা বলছেন যে এখানে যে মিল মালিকরা আছেন তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ অবিকৃত চাল থাকার কারণে মিলের মধ্যে তারা বাজার থেকে ধান না কেনার কারণে কিন্তু বাজারটিতে যে বাজারটি আছে সেটি কিন্তু ধানের দাম কমেছে এবং এখানে কমে যাওয়ার কারণে কিন্তু মূলত ধানের দাম পড়ে গেছে। এবং বলছে যে বিদেশ থেকে চাল আমদানি করবে এমন গুজব রটিয়ে কিন্তু বাজারটিকে অস্থির করা হয়েছে, যার কারণে কিন্তু ধানের দাম অনেকাংশে কমেছে। তবে সার্বিকভাবে যে আমার কাছে আশুগঞ্জ ধান চালের বাজার থেকে এইটুকু ছিল সর্বশেষ তথ্য। ধান বেচাকেনার খবর জানতে সরাসরি ছিলাম আশুগঞ্জে। এবার জনপদের অর্থনীতির খবর। কুমিল্লার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের এক মায়াবী নাম পদ্মবিল। বর্ষা মৌসুম থেকে শুরু হয় ফুল ফোটা, চলে শরৎ ও হেমন্ত পর্যন্ত। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সবুজ পাতার ফাঁকে ফুটে উঠেছে পদ্ম ফুল, কোথাও গোলাপি আবার কোথাও সাদা, কখনো দেখা মেলে বিরল হলুদ পদ্মের। নীল আকাশের নিচে বিস্তীর্ণ বিল জুড়ে ফুটে থাকা পদ্মের সৌন্দর্য তৈরি করে এক স্বর্গীয় আবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই পুরো দেশ বিদেশে পরিচিতি পায় কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিল। বর্ষা মৌসুম থেকে শুরু হয় ফুল ফোটা, চলে শরৎ হেমন্ত পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই পদ্মবিলে। লাল ফুল আছে, সাদা ফুল আছে, পদ্ম ফুল যেটা সব জায়গায় দেখা যায় না, এখানে আমরা আইসা এটা দেখছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। সৌন্দর্য দেখে আসলে প্রকাশ করার মতো কিছু নাই। প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই সবসময় সুন্দর। যারা শহর থাকে, গ্রাম সাইডে আসলে তারা চমৎকারভাবে গ্রামীণ যে পরিবেশে যে পদ্ম ফুলের একটা সমার থাকে ওটা উপভোগ করতে পারবে। 15 একর বিল জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 থেকে 10টি নৌকা চলাচল করছে। দর্শনার্থীদের অনেকে সৌন্দর্য উপভোগের পাশাপাশি পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন। এতে একদিকে নষ্ট হচ্ছে সৌন্দর্য, অন্যদিকে পদ্মের বংশ বিস্তারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 4টা 6টা 10টা 20টা এইরকম করে ছিঁড়তে আসে না, সৌন্দর্যটা দিন দিন গেলে কমাইলে অনেক চিন্তা চেষ্টা করতেছে। যারা আসবেন আসলে এই প্রকৃতির ফুলকে ছিঁড়ে নিয়ে যাবেন না, এটা সৌন্দর্যের বিষয়। 2018 সালের বর্ষায় প্রথম ব্যাপকভাবে মানুষের নজরে আসে দক্ষিণ গ্রামের পদ্মবিল। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন এসময় বাণিজ্য। বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 7ম বর্ষের বাছাই পর্ব। শুক্রবার রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী। বিভাগীয় বাছাইয়ের পর ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবে 10 লাখ টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকা। দেশের বাজারে আরও উন্নত এসিআই অ্যারোসোল ইনসেক্ট স্প্রে পুনর্মোচন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এসসি জনসন ও তাদের ব্যবসায়িক অংশীদার এসিআই।
শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশে 50 বছরের বেশি সময় ধরে মশা নিয়ন্ত্রণে মানুষের ঘরে ব্যবহার হয়ে আসছে এসিআই অ্যারোসল। ভোক্তাদের জন্য আস্থাশীল ও কার্যকর গৃহস্থালী পোকামাকড় নিয়ন্ত্রণ পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠান দুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসি জনসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাফায়াত ইউসুফ ও এসিআইয়ের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা। 2 বছরের মধ্যে সর্বোচ্চ রয়েছে সয়াবিন বীজের দাম, বাড়ছে গম, চাল ও ভুট্টার দামও। চাহিদা বাড়ে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ রয়েছে সয়াবিন বীজের দাম। সপ্তাহ ব্যবধানে বুশেল প্রতি দাম 4% বেড়ে হয়েছে $12.25। মাস ব্যবধানে দাম কমেছে 0.65%। চলমান ভূ রাজনৈতিক উত্তেজনায় বাজারে সরবরাহ উদ্বেগ বিরাজ করায় সপ্তাহ ব্যবধানে গমের দাম 1% বেড়েছে। বুশেল প্রতি বিক্রি হচ্ছে $6.81। তবে মাস ব্যবধানে দাম কমেছে 3.44%। জ্বালানি ও উৎপাদন ব্যয় বাড়ায় সরবরাহ নিয়ে শঙ্কা বিরাজ করায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী চালের দাম সপ্তাহ ব্যবধানে 5.11% বেড়ে প্রতি 100 পাউন্ড চালের দাম $14.69। মাস ব্যবধানে বেড়েছে 2.73%। সরবরাহ কমায় মে মাসের পর সর্বোচ্চ বিক্রি হচ্ছে ভুট্টা। সপ্তাহ ব্যবধানে দাম 5.39% বেড়ে বুশের প্রতি দাঁড়িয়েছে $4.83। মাস ব্যবধানে বেড়েছে 4.71%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম কমাতে 90 দিনের চুক্তিতে শুল্ক কোটা ছাড়াই সর্বোচ্চ 3 লাখ টন আমদানির অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এ পোস্টে ট্রাম্প জানান, এই আমদানিতে প্রচলিত শুল্ক কোটা প্রভাবিত হবে না। আমদানি করা মাংস বর্তমান বাজার দরের চেয়ে 25% কম দামে বিক্রির প্রতিশ্রুতি রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে কোন কোন দেশ থেকে মাংস আসবে বা কারা এই কম দামে নিশ্চয়তা দিয়েছে তা জানাননি মার্কিন প্রেসিডেন্ট। গ্লোবাল টেক জায়ান্ট অ্যাপল এবং আয়ারল্যান্ড সরকারের মধ্যকার দীর্ঘদিনের কর বিতর্কের অবসান ঘটল। গেল বছর আয়ারল্যান্ডকে $1,710 কোটি মার্কিন ডলার কর পরিশোধ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, যা তাদের বিশ্বব্যাপী মোট করের প্রায় 40%। আইফোন বিক্রি করে বিশ্বজুড়ে কোটি কোটি ডলার লাভ করলেও কর ফাঁকির অভিযোগে দীর্ঘদিন ধরেই কাঠগড়ায় ছিল মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। 2016 সালে তৎকালীন ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা বিষয়ক প্রধান মার্গারেট ভেস্টাগার অভিযোগ তোলেন আয়ারল্যান্ড অবৈধভাবে অ্যাপলকে কর সুবিধা দিচ্ছে, যে কারণে অন্য দেশগুলো তাদের ন্যায্য বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। এরপর 2024 সালে ইউরোপের সর্বোচ্চ আদালত অ্যাপলের বিশেষ কর সুবিধাকে অবৈধ ঘোষণা করে বকেয়া পরিশোধের নির্দেশ দেয়। আর সেই নির্দেশ মেনেই আয়ারল্যান্ডকে বকেয়া সহ $1,710 কোটি ডলার বুঝিয়ে দিল অ্যাপল, যার মধ্যে বকেয়া করই ছিল $1,500 কোটি। সম্প্রতি অ্যাপলের প্রকাশিত কর প্রতিবেদনের তথ্য বলছে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আয়কর দিয়েছে $4,320 কোটি, যার মধ্যে আয়ারল্যান্ডকেই দিতে হয়েছে 40%। অন্তরা সেন, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশি কর্মীরা আবেদন প্রক্রিয়া শুরু করল মালয়েশিয়া। 25 রিক্রুটিং এজেন্সি ও 46 মেডিকেল সেন্টার তালিকা প্রকাশ, নিয়োগের স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা। এলডিসি উত্তরণে বাড়াতে হবে বহুমুখী অর্থনৈতিক সক্ষমতা, দেশীয় কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য হতে পারে রফতানি ও কর্মসংস্থানের বড় শক্তি, এসএমইকে গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবং বড় পতন ঢাকার পুঁজিবাজারে, গেল সপ্তাহে প্রায় 100 পয়েন্ট কমেছে প্রধান সূচক। মের পর দৈনিক লেনদেন কমেছে 600 কোটির ঘরে। দাম বৃদ্ধি তালিকায় দাপুটে ফিরেছে এই ক্যাটাগরি। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়ের।